ওকে। তো আজকের ক্লাসে আমরা পড়ব দ্য গিফট অফ মেজাই বাই উইলিয়াম ও হেনরি। ও হেনরি এটা এনার ছদ্মনাম। এনার মেইন নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেভাবে পড়াই আর কি, আগে আমি এই গল্পটার তোমাদেরকে একটা ধারণা দিব, তারপরে আমরা এটার মেইন টেক্সট অথবা এক্সপ্লেনেশন যেটা আছে সেটা পড়ব। তো আজকের ক্লাসে আমরা মেইন টেক্সট পড়ব না, আজকের ক্লাসে আমরা এই গল্পটার একটা ওভারঅল সামারির দিকে যাব। ঠিক আছে? তো আসো। আচ্ছা, তো অ্যাজ ইউ অল নো দ্যাট দ্য টাইটেল অফ দ্য স্টোরি ইজ গিফট অফ মেজাই, MAGI। ভুলভাল উচ্চারণ করবা না, এটার উচ্চারণ হচ্ছে গিফট মেজাই, দ্য গিফট অফ মেজাই। এখন এই মেজাই ওয়ার্ডটার মানে কি? ঠিক আছে? এবং এই গল্পটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি এই গল্পের ব্যাকগ্রাউন্ডটা যদি জেনে যাই, তাহলে এই গল্পটা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আগে আমরা এই গল্পটার ব্যাকগ্রাউন্ডে একটু জানার চেষ্টা করি। দেখো, দ্য মেজাই ওয়ার ওয়াইজ ম্যান হু কেম ফ্রম দ্য ইস্ট অ্যান্ড আর মেনশনড ইন দ্য গসপেল অফ ম্যাথিউ ইন দ্য বাইবেল। বাইবেলের একটা চ্যাপ্টারে এইখানে তোমার এই মেজাইদের সম্বন্ধে বলা আছে। এরা হচ্ছে ওয়াইজ ম্যান, খুব জ্ঞানী, এরা স্কলার ছিল, এরা অ্যাস্ট্রোলজার ছিল এবং খুব বিজ্ঞ মানুষ ছিল। এদেরকে বিজ্ঞ বলে কনসিডার করা হতো এবং এরা ইস্ট থেকে এসেছিল। জেসাস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেন, যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করেন, তাকে দেখার জন্য এবং তাকে সম্মান জানানোর জন্য এরা গিয়েছিল এবং সাথে কিছু গিফট নিয়ে গিয়েছিল। এখন এরা কয়জন ছিল এটা নিয়ে ক্লিয়ারলি বাইবেলে কোনো কথা বলা হয় নাই। দেয়ার নাম্বার ইজ নট মেনশনড ইন বাইবেল। এখন অনেকে বলে এরা 3 জন ছিল, কিন্তু এটা যদি তোমাদেরকে একদম মানে স্ট্রংলি যদি বলি যে 3 জনই ছিল, এটা ভুল হবে। এটা অ্যাজিউম করা যায় যে এরা হয়তোবা 3 জন ছিল, কারণ এরা 3টা গিফট নিয়ে গিয়েছিল। ধারণা করা হয় এরা 3 জনে 3টা গিফট নিয়ে গিয়েছিল, এই জন্য বলা হচ্ছে এদের সংখ্যা হচ্ছে 3, কিন্তু শিওরলি বলা যাচ্ছে না এদের নাম্বার সম্বন্ধে। আচ্ছা, they were traditionally described as scholars, astrologers or learned men. 1 minute, 1 minute. Okay, তো they were traditionally described as scholars, তারা অনেক জ্ঞানী ছিল। অ্যাস্ট্রোলজার, তারা জ্যোতিষ শাস্ত্রের সাথে ইনভলভ ছিল, তারা জ্যোতিষী ছিল, তারা ভবিষ্যৎ বলতে পারতো। হ্যাঁ, আর আকাশের তারাদের অবস্থান এগুলো দেখে তারা কিছু জিনিস ভবিষ্যৎবাণী এরা করতে পারতো। আর লার্নেড ম্যান হু স্টাডিড দ্য স্টার্স অ্যান্ড ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্ট ইভেন্টস থ্রু দেয়ার নলেজ অফ হেভেন্স। তারা এই আকাশের তারার গতিবিধি এগুলোর উপর তারা থিসিস করতো এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় তারা ফোরসি করতে পারতো, তারা দেখতে পাইতো আর কি। বিকজ অফ দেয়ার লার্নিং অ্যান্ড ওয়াইসডম দে ওয়ার হাইলি রেসপেক্টেড ইন দ্য সোসাইটি। এবং তারা যে জ্ঞানী ছিল প্রচণ্ড, এই জন্য সমাজে তাদের কিন্তু প্রচণ্ড সম্মান ছিল। অ্যাকর্ডিং টু দ্য বাইবেলিক্যাল অ্যাকাউন্ট, দ্য মেজাই স এ স্পেশাল স্টার দ্যাট দে বিলিভড অ্যানাউন্সড দ্য বার্থ অফ অ্যান ইম্পর্টেন্ট কিং। এবং তারা একটা স্পেশাল তারা দেখতে পেয়েছিল। অ্যান্ড আফটার সিইং দ্য স্টার দে বিলিভড দ্যাট দিস মে বি দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য বার্থ অফ এ কিং। হ্যাঁ, মনে হয় একটা খুব ইম্পর্টেন্ট একটা রাজার জন্ম হতে চলেছে। দে ফলোড দ্য স্টার অন এ লং জার্নি টু ব্যাথলহাম। এবং ব্যাথলহাম, জেরুজালেম ব্যাথলহামে আমরা জানি জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল। তো তারা ওই মেজাই যারা আছে তারা ওই তারাকে ফলো করে করে বেথলহামে চলে গিয়েছিল, হোয়ার দ্য নিউবর্ন জেসাস ক্রাইস্ট ওয়াজ। ওইখানে জেসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল। দেয়ার জার্নি রিপ্রেজেন্টস দ্য ফেইথ,
ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন টু অনার দ্য চাইল্ড। এবং তাদের এই যে জার্নি, তাদের যে যাওয়াটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করছে তোমার যে বিশ্বাস, ঈশ্বরের প্রতি তাদের যে একটা বিশ্বাস, তাদের ডেভোশন, ভক্তি এবং ডিটারমিনেশন, যে তারা ডিটারমাইন করে নিয়েছে যে এই নিউবর্ন জেসাস ক্রাইস্টকে তারা দেখতে যাবে, তাকে তারা সম্মান দেখাবে। When they found Jesus, they worshipped him and presented him with 3 valuable gifts. তারা কি করেছে? এই যে আমরা দেখি যে ক্রিসমাসের মধ্যে যে একটা গিফট আদান প্রদানের খ্রিস্টানেদের মধ্যে একটা ট্রেডিশন আছে, যে at the time of Christmas they used to deliver gift. তো এটার সূত্রপাত হয়েছিল কিন্তু যে এইটা দিয়ে, যে মেজায়েরা জেসাস ক্রাইস্টকে গিফট দিয়েছিল, এ থেকে তোমার হচ্ছে ক্রিসমাসে গিফট আদান প্রদানের এই প্রথাটা শুরু হয়। প্রথমত তারা কি দিয়েছিল? গোল্ড দিয়েছিল, সিম্বল অফ কিংশিপ। রাজার রাজত্বের একটা সিম্বল হচ্ছে গোল্ড। গোল্ড ওয়াজ আ প্রেশিয়াস অ্যান্ড ভ্যালুয়েবল মেটাল অ্যাসোসিয়েটেড উইথ কিংস অ্যান্ড রয়্যালিটি। এবং এটা কার সাথে সম্পর্কযুক্ত? এটা কিংস এবং রয়্যালিটির সাথে সম্পর্কযুক্ত। বাই গিভিং গোল্ড টু জেসাস, দ্য মেজাই recognized him as king and showed their respect and honor. তো তারা they gifted gold to Jesus Christ for showing their respect and honor. ওকে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যেহেতু তোমরা জানো যে তোমাদের কোশ্চিন কিন্তু খুব ডিটেইলড হবে, সিম্পল কোশ্চেন তোমাদের হবে না। কাজেই তোমাদের যেই নলেজ, এটা কিন্তু অনেক ডেপথ রাখতে হবে, সব কিছু খুব গভীরভাবে তোমাদেরকে জানতে হবে। তো এগুলো মনে রাখবা যে কি গিফট দেওয়া হয়েছে, কোন গিফট কাকে সিম্বলাইজ করে, হ্যাঁ, এটা আমাদেরকে জানতে হবে। দেন ফ্র্যাঙ্কিনসেন্স, উচ্চারণ হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স। ফ্র্যাঙ্কিনসেন্স কি জিনিস? এটা হচ্ছে এক ধরনের ফ্রেগনেন্ট, এক ধরনের সুবাসযুক্ত এক ধরনের পদার্থ, ধূপকাঠির মতো বলতে পারো আর কি। সিম্বল অফ ডিভিনিটি অ্যান্ড ওয়ার্শিপ, এবং এটাকে একটা ঐশ্বরিক ব্যাপার এবং ওয়ার্শিপ, কাকে ভক্তি করাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স। তো ফ্র্যাঙ্কিনসেন্স ওয়াজ আ ফ্রেগনেন্স সাবস্টেন্স ট্রেডিশনালি ইউজড ইন রিলিজিয়াস সেরিমনিস অ্যান্ড ওয়ার্শিপ। এটা সাধারণত উপাসনার জন্য অথবা কোনো একটা রিলিজিয়াস সেরিমনিতে এটা ব্যবহার করা হয়ে থাকে। ইট সিম্বলাইজেস হলিনেস, ডিভিনিটি অ্যান্ড ওয়ার্শিপ। তাহলে এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা কাকে সিম্বলাইজ করে? হলিনেসকে। হলিনেস মানে কি? পবিত্রতা। ডিভিনিটি, ঐশ্বরিক যে অস্তিত্ব, অ্যান্ড ওয়ার্শিপ। ইট প্রেজেন্টস অ্যামং দ্য গিফট শোস দ্য মেজাইস রিকগনিশন অফ জেসাস স্যাক্রিড অ্যান্ড ডিভাইন নেচার। তো এখানে জেসাসকে তারা কি হিসাবে ধরে নিচ্ছে? তারা স্যাক্রিড ধরে নিচ্ছে, পবিত্র একটা আত্মার বহিঃপ্রকাশ হচ্ছে এখানে, এবং ডিভাইন নেচার। এবং থার্ড হচ্ছে মায়ার, উচ্চারণ হচ্ছে মায়ার, সিম্বল অফ সাফারিং অ্যান্ড ডেথ। আমরা জানি জেসাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়েছিল। তো এই মায়ার আবার এটাকে সিম্বলাইজ করছে। দেখো, মায়ার ওয়াজ আ ভ্যালুয়েবল অ্যারোমেটিক সাবস্টেন্স, এটাও এক ধরনের সুগন্ধি পদার্থ, ইউজড ফর পারফিউম, মেডিসিন অ্যান্ড বুরিয়াল প্র্যাকটিসেস। বুরিয়াল প্র্যাকটিস শব্দের অর্থ মারা যাওয়ার পর যে সুগন্ধিগুলো ব্যবহার করা হয় সেটার কথা বলা হচ্ছে। তাহলে এটা তোমার পারফিউমের জন্য ব্যবহার করা হয়ে থাকে, মেডিসিনের জন্য ব্যবহার করা থাকে, এবং বুরিয়াল প্র্যাকটিসের জন্য ব্যবহার করা থাকে। ইন খ্রিস্টিয়ান ইন্টারপ্রিটেশন ইট সিম্বলাইজেস সাফারিং, ডেথ অ্যান্ড স্যাক্রিফাইস। এটা সাফারিং, ডেথ এবং স্যাক্রিফাইসকে সিম্বলাইজ করে। দেয়ারফর দিস গিফট ইজ অফেন আন্ডারস্টুড অ্যাজ ফোরশ্যাডোয়িং দ্য সাফারিং অ্যান্ড ডেথ অফ জেসাস ক্রাইস্ট। ওকে, সো আশা করছি এই মেজাই এই ওয়ার্ডটা সম্বন্ধে আমরা পরিচিত হতে পেরেছি। ঠিক আছে? তো কারো কোনো সমস্যা আছে মেজাই নিয়ে? এই ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে আমরা কি হালকা করে হলো কি জানতে পেরেছি কিনা? এটা কি মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে না, কিন্তু মাথায় রাখতে হবে যে মেজাই কারা ছিল। পরীক্ষাতে প্রশ্ন চলে আসতে পারে, রাইট এ নোট অন মেজাই। মুখস্থ করলে ভালো, হ্যাঁ, কিন্তু যদি মুখস্থ নাও করে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে মেজাই কারা ছিল। মেজাই ছিল হচ্ছে স্কলার, অ্যাস্ট্রোলজার অ্যান্ড লার্নেড ম্যান। মেজাইরা কেন গিয়েছিল?
জিসাস ক্রাইস্টের জন্মের পরে একটা তারা দেখে তারা অ্যাজিউম করেছিল যে কোনো একটা গ্রেট কিং জন্মগ্রহণ করতে যাচ্ছে, এবং তার সাথে দেখা করার জন্য গিফট নিয়ে তারা গিয়েছিল জিসাস ক্রাইস্টের কাছে। তারপরে তারা কি কি গিফট নিয়ে গিয়েছিল প্রশ্ন হতে পারে। যখন তোমাকে বলা হবে যে রাইট এ নোট অন মেজাই, তখন তোমাকে এই সবগুলা জিনিস মেনশন করতে হবে, মুখস্থ করে নেওয়া ভালো। তখন গিফটের কথা কি বলবা? গোল্ড, ফ্র্যাঙ্কিনসেন্স এবং মায়ার, এগুলা নিয়ে তারা গিয়েছিল। ওকে, এরপর আমরা আসি, কারো কি আর কোনো সমস্যা আছে? এনিওয়ান? স্যার ফ্রাঙ্কিনসেন্স এটা আরেকবার বললে ভালো হতো। ফ্র্যাঙ্কিনসেন্স হচ্ছে এক ধরনের সুগন্ধি পদার্থ। হ্যাঁ, এক ধরনের সুগন্ধি পদার্থ। এইটা তোমার কোনো ধর্মীয় অনুষ্ঠান, তোমার ধর্মীয় কোনো সেরিমনি হচ্ছে, অথবা উপাসনালয়ে এটার ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা সিম্বলাইজ করে হচ্ছে হলিনেস, ডিভিনিটি এবং ওরশিপকে। তোমার যে হলিনেস, পবিত্রতা, ঐশ্বরিক একটা যে অনুভূতি, এবং তুমি যে উপাসনা করছো, এটাকে প্রকাশ করবে হলো ফ্র্যাঙ্কিনসেন্স, এটা দ্বারা সিম্বলাইজ করা হয়ে থাকে আর কি। এবং জেসাস ক্রাইস্ট যে একজন স্যাক্রিড পার্সন ছিল, এবং তার যে একটা ডিভাইন নেচার ছিল, ঐশ্বরিক যে অস্তিত্ব ছিল তার মধ্যে, এটা এই ফ্র্যাঙ্কিনসেন্স দ্বারা সিম্বলাইজ করা হয়ে থাকে। এবং অন্যদিকে তাহলে ফ্র্যাঙ্কিনসেন্স গেল, এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে রিলিজিয়াস সেরেমনিকে রিপ্রেজেন্ট করে এবং ওরশিপকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা যাই মায়ের দিকে। তাহলে মায়ের কাকে রিপ্রেজেন্ট করবে? এটা করবে হচ্ছে তোমার সাফারিং, ডেথ অ্যান্ড স্যাক্রিফাইস। জিসাস ক্রাইস্টকে যে তোমার হচ্ছে ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়েছিল, হত্যা করা হয়েছিল, এটাকে রিপ্রেজেন্ট করছে হলো মায়ের। প্রত্যেকটা জিনিস কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করবে, বুঝছো? আচ্ছা, আশা করছি আমাদের এই মেজাই নিয়ে আমাদের আর কোনো প্রশ্ন নয়, ঠিক আছে? তো এরপরে আমরা আসি যে এখন আমরা স্টেপ বাই স্টেপ সামারিটা দেখব। আমরা আগামীকাল এটার একদম মেইন গল্পের মধ্যে ঢুকবো। আগামীকাল বলতে এর পরের যে ক্লাসটা আছে আর কি, এটাতে ঢুকবো। এখন আমরা এটার একটু শর্ট সামারি পড়ে নিই, স্টেপ বাই স্টেপ সামারি একটু পড়ি। দেখো, স্টেপ 1, ডেলাস মানি প্রবলেম। ডেলা হচ্ছে আমাদের এই গল্পের নায়িকা, এবং আমাদের গল্পের যে নায়ক আছে, নায়কের নাম হচ্ছে জিম, ডেলা অ্যান্ড জিম। তো দেখো, এই গল্পটা যখন শুরু হয়, এই তোমরা কি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। ওকে, তো এই গল্পটা যখন শুরু হয়, এই গল্পটা হচ্ছে ক্রিসমাসের ঠিক আগের দিন, এবং আমরা দেখেছি যে অ্যামং দ্য খ্রিস্টিয়ানস দের ইজ এ ট্রেডিশন অফ এক্সচেঞ্জিং গিফটস। এই ক্রিসমাসে তারা একে অন্যকে কিন্তু গিফট আদান প্রদান করে, এবং ডেলা এবং জিম এরা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং তারা একে অন্যকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণ ভালোবাসা আছে, কিন্তু তারা কিন্তু ফিনান্সিয়ালি ওয়াজ নট সলভেন্ট। তাদের যে ফিনান্সিয়াল কন্ডিশনটা অতটা ভালো ছিল না। তো তারা যে একে অন্যকে গিফট, তাদের সংসার চালানোটাই খুব সমস্যা। এই গল্পটা একটু ফিল করার চেষ্টা করো, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তো তাদের সংসার চালানোটাই খুব দুষ্কর হয়ে গিয়েছে। এখন তারা একে অন্যকে গিফট কিভাবে দিবে? আমাদের যে ডেলা আছে, সাধারণত দেখা যায় কি যে তোমার বাবা কি করে, সংসার চালানোর জন্য টাকা হয়তো, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় যে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এভরিওয়ান? দেখা যাচ্ছে স্যার। ভাইয়া দেখা যাচ্ছে না। কে দেখতে পাচ্ছ না? রিমি? স্যার এখন একটু দেখতে পাচ্ছ? এখন পাচ্ছি ভাইয়া। জি স্যার এখন পাচ্ছি। ওকে। আমরা সাধারণত দেখি যে পরিবারের যে মেল সদস্য যারা আছে, মানে আমাদের বাবা টাবা টাইপের যারা আছে, তারা কিন্তু টাকা পয়সা নিয়ে এসে আগে আমাদের মা অথবা আমাদের নানি দাদি এদের হাতে কিন্তু টাকা দেয়। হ্যাঁ, ওইখান থেকে আস্তে 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 দেখা যায় টাকা পয়সা নিয়ে তারা খরচ করে। তো সেম জিনিসটা এখানে ডেলার সাথে হয়। জিম তার স্যালারি নিয়ে এসে ডেলার হাতে দেয়, এবং সেখান থেকে বাড়ির মাসকাবারি যে বাজার টাজার থাকে এগুলো হচ্ছে ডেলা করে।
তো এখন ডেলা প্রত্যেকদিন কি করতো, যে সাধারণত আমরা জানি যে মেয়েরা কিন্তু লাজুক বেশি হয়। তো কিন্তু ডেলা আবার লাজুক হলেও তার মধ্যে কিন্তু ওই জিনিসটা কাজ করছে যে আমাকে জিমকে একটা গিফট দিতে হবে। তো এই গিফট সে কীভাবে দিবে? সে পয়সা ওখান থেকে জড়ো করতো। কিভাবে? যে কোনো একটা জিনিস কিনতে গেছে, এত পরিমাণ দরদাম করতো যে দরদাম করে ওখান থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা করে সে সরায় রাখতো, যে সেভ করছে ওই টাকাটা, এবং সেটা সে জড়ো করে রাখতো। তো যখন এই গল্পটা যখন শুরু হয়, তখন আমরা দেখতে পাই যে ডেলা তার টাকাগুলা গুনছে। এই যে এতদিন যাবৎ সে তোমার হচ্ছে বার্গেনিং করে, এখানে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত বার্গেনিং করতে লজ্জায় তার গাল লাল না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে বার্গেন করতেই থাকতো। তার মাথায় একটাই জিনিস কাজ করছে, এটা থেকে যদি আমি 1 পয়সা সেভ করতে পারি, তাহলে আমার জিমকে আমি একটা সুন্দর গিফট দিতে পারবো। হ্যাঁ, তো দেখো, ডেলা কাউন্টস হার মানি এগেন অ্যান্ড এগেন, বাট she has only $1.87. তো তার কাছে সে এগেইন অ্যান্ড এগেইন সে বারবার টাকা গুনছে। কেন? ওই যে একটা ইন্টেন্সিটি, সে কষ্ট পাচ্ছে যে এত টাকা এতদিন ধরে এত কিছু করলাম, কিন্তু জাস্ট এই $1.87 আমার জড়ো হইলো। হ্যাঁ, তো তার কাছে এনাফ অ্যামাউন্ট অফ টাকা নাই। দ্য নেক্সট ডে ইজ ক্রিসমাস অ্যান্ড শি ওয়ান্টস টু বাই এ স্পেশাল গিফট ফর হার হাজব্যান্ড জিম। এর পরের যেই দিন, এই দিনটা হচ্ছে ক্রিসমাস, অ্যান্ড নাও শি ওয়ান্টস টু বাই এ ভেরি বিউটিফুল অ্যান্ড স্পেশাল গিফট ফর হার হাজব্যান্ড জিম। মোস্ট অফ হার মানি ইজ ইন পেনিস দ্যাট শি হ্যাজ সেভ লিটল বাই লিটল। এবং এই যে পেনি মানে হচ্ছে পয়সা, বুঝছো? সে পয়সা করে 1 টাকা 2 টাকা পয়সা করে সেই টাকাগুলো জড়ো করেছে। ওই যে বললাম যে গ্রোসারি স্টোর অথবা বুচারের কাছে, মাছের দোকানদারের কাছে, মাংসর দোকানদারের কাছে, রাস্তাঘাটে চলাচল করছে রিক্সাওয়ালার কাছে। হ্যাঁ, রিক্সা ভাড়া কত? যে ভাই হচ্ছে রিক্সা ভাড়া 20 টাকা, না ভাই 15 টাকা দিয়ে আমাকে 15 টাকা দিল। এভাবে ওইখান থেকে 5 টাকা সে হচ্ছে সরাই রাখছে। এরম করে সে টাকাটা জড়ো করছে লিটল বাই লিটল। She becomes very sad because she thinks Jim deserves a valuable and beautiful gift. Finally, she sits on her old sofa and begins to cry. এখানে তার ভালোবাসাটাকে লক্ষ্য করো। সে ভাবছে যে আমার জিম যাকে আমি এতটা ভালোবাসি, সে অবশ্যই প্রচণ্ড পরিমাণ ভ্যালুয়েবল এবং প্রচণ্ড স্পেশাল কোনো একটা গিফট সে ডিজার্ভ করে। তো এটা নিয়ে সে চিন্তা ভাবনা করতে একটা সময় সে কান্নায় ভেঙে পড়ে। তার যে স্যাবি যে সোফাটা ছিল, যে একদম ভগ্ন যে সোফা, পুরাতন যে সোফা, ওইখানে সে এক সময় শুয়ে পড়ে সে ফুপিয়ে কান্না করতে শুরু করে। এটা গেল আমাদের প্রথম পার্ট। এর পরের পার্টে আমরা দেখব যে এখানে আমরা তার বাড়ি সম্বন্ধে, বাড়িটা কেমন, লাক্সারিয়াস কিনা, অথবা একদম কীরকম সিমিংলি কেমন দেখাচ্ছে, এটা আমরা দেখব। দেখো, দ্য স্মল হোম। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক সামনের দিন, ভালো করে বোঝার চেষ্টা করো, স্টেপ বাই স্টেপ সামারি। দেয়ার স্মল হোম, ডেলা অ্যান্ড জিম লিভ ইন আ স্মল অ্যান্ড মোডেস্ট অ্যাপার্টমেন্ট দ্যাট কস্ট $8 এ উইক। তারা যেই ছোটোখাটো একটা মোডেস্ট একটা অ্যাপার্টমেন্টে থাকে, মানে জুৎসই একটা অ্যাপার্টমেন্টে তারা থাকে, সেটার ভাড়া কত? মনে রাখবা কিন্তু এসব, যে তার কাছে কয় টাকা ছিল। তার কাছে ছিল হচ্ছে $1.81, 1 টাকা 87 পয়সা। এবং তাদের যে বাড়িটা আছে, ওই বাড়িটার সাপ্তাহিক ভাড়া কত? সাপ্তাহিক ভাড়া হচ্ছে তোমার $8, 8 টাকা। দেয়ার হোম ইজ নট লাক্সারিয়াস অ্যান্ড দে হ্যাভ এ লিটল মানি। তাদের কিন্তু টাকা পয়সা বেশি নাই। জিম আর্নস অনলি $20 আ উইক। এবং জিম সপ্তাহে কত টাকা ইনকাম করে? সপ্তাহে ইনকাম করে হচ্ছে $20। আমরা টাকাই বলবো বোঝার জন্য। অ্যান্ড দেয়ার এক্সপেন্সেস আর গ্রেটার দ্যান দ্য এক্সপেক্টেড। এবং তাদের যে খরচ, তারা যে ধারণা করতো খরচের বিষয়, তার চেয়ে অনেক বেশি তাদের খরচ। অলদো দে আর পুয়ার ফাইন্যান্সিয়ালি, দে হ্যাভ আ লাভিং রিলেশনশিপ। যদিও অলদো দে আর পুয়ার, কিন্তু তাদের মধ্যে তাদের ভালোবাসায় কিন্তু কোনো দারিদ্রতা নাই, তাদের ভালোবাসায় কিন্তু কোনো কৃত্রিম নাই, তারা একে অন্যকে প্রচণ্ড ভালোবাসে। দেয়ার হোম মে বি সিম্পল বাট ইট ইজ ফিল্ড উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন। তো তাদের বাড়িটা সিম্পল হতে পারে, কিন্তু এটার মধ্যে কিন্তু ভালোবাসা
আদর, প্রেম, এটা কিন্তু একদম ঠেসে ঠেসে ভরানো। ঠিক আছে? আর আরেকটা কথা বলছি, গিফট অফ মেজাই কোনোটা থেকে প্রশ্ন না আসলে গিফট অফ মেজাই থেকে কিন্তু ফাইনালে প্রশ্ন আসবে, 100% আসবে। কাজেই গুরুত্ব সহকারে দেখো। দেন দ্য টু ট্রেজার্স। ট্রেজার মানে কি, কে বলতে পারবা? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রেজার? এনিওয়ান? এই শয়তানের, ট্রেজার মানে কেউ জানো না? ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন অথবা সম্পত্তি। তাদের দুইজনের সম্পত্তি ছিল, কিন্তু যদিও বলা হচ্ছে যে তারা তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওয়াজ নট সো সলভেন্ট, কিন্তু তাদের কিন্তু দুইটা সম্পদ ছিল। একদম গুপ্তধন ছিল তাদের দুইজনের। কি সেটা? দেখো, জিম অ্যান্ড ডেলা হ্যাভ টু স্পেশাল পসেশন। পসেশন মানে সম্পত্তি। দ্যাট দে আর এক্সট্রিমলি প্রাউড অফ। তাদের দুইটা জিনিস ছিল তাদের, এবং সেটা নিয়ে তারা খুব গর্ব করতো। কি সেটা? দ্য ফার্স্ট ইজ জিমস গোল্ড ওয়াচ হুইজ বিলং টু হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার। এবং সে পারিবারিক সূত্রে একটা ঘড়ি পেয়েছিল, একটা গোল্ড ওয়াচ পেয়েছিল, এবং এই গোল্ড ওয়াচটা প্রচণ্ড দামি, এবং অবশ্যই পারিবারিক সূত্রে যেহেতু পেয়েছে, এটা হচ্ছে তার কাছে প্রচণ্ড একটা স্পেশাল জিনিস ছিল। কিন্তু সমস্যা হচ্ছে, এই ঘড়িটার যেই ফিতা আছে, ঘড়ি ফিতা তো বোঝোই, তো এই ঘড়ির যে ফিতা আছে, এই ফিতাটা নষ্ট হয়ে গিয়েছিল। এখন যখন তাকে এই ঘড়িটা দেখতে হয়, সে তার পকেটে করে এই ঘড়িটা নিয়ে যায়, বুঝছো? পকেটে করে ঘড়িটা নিয়ে যায়, এবং যখন তার সময় দেখার প্রয়োজন হয়, সে কোনো একটা কোনায় অথবা চিপায় সে চলে যায়, গিয়ে পকেট থেকে, তার লজ্জা লাগে, সে পকেট থেকে ঘড়িটা কোনোভাবে বের করে দেখে আবার পকেটের মধ্যে ঢুকায় রাখে। সে লজ্জা ফিল করে। Therefore, the watch is both valuable and family treasure. Then, the second is Della's beautiful long brown hair. তার খুব সুন্দর ব্রাউন কালারের চুল ছিল, এবং এটা একদম অজানুলম্বিত, একদম তোমার হাঁটু পর্যন্ত চলে আসে, এত সুন্দর চুল। এখানে একটা সময় এর একটা বর্ণনা দেওয়া হবে যে ডেলা যখন তার চুল খুলতো, যেন মনে হয় ব্রাউন কালারের কোনো একটা ঝর্ণা বয়ে পড়ছে। মাথায় খোপা করা থাকে না, খোপাটা যখন সে খোলে তখন মনে হয় যেন ব্রাউন কালারের একটা ঝর্ণা গড়ায় গড়ায় পড়ছে, এত সুন্দর ছিল তার চুল। হুইচ রিচেস বিলো হার নিস, একদম তার হাঁটুর নিচ পর্যন্ত চলে যায়। দিস টু প্রসেশনস আর দ্য মোস্ট ভ্যালুয়েবল থিংস দে ওন। তাদের থাকা দুইটা সবচেয়ে দামি জিনিসের মধ্যে এই দুইটা হচ্ছে অন্যতম। একটা হচ্ছে আমাদের জিমের গোল্ড ওয়াচ, এবং আরেকটা হচ্ছে দেলার বিউটিফুল লং হেয়ার, ব্রাউন কালারের হেয়ার। বলো দেখি, আমরা এই তিনটা স্টেপ কি বুঝতে পেরেছি? Do any of you have any problem regarding this three part? আচ্ছা, মানসুরা মিম তুমি বলো দেখি যে ডেলার কাছে কত টাকা ছিল? মানসুরা মিম, কথা বলে না কেন? সাইদানুর রিমি, বলো দেখি তার কাছে। ও সরি, আমি মিউট করে ফেলছিলাম। সাইদানুর রিমি, বলো দেখি ডেলার কাছে কত টাকা ছিল? $1.87 $1.87। হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে সুমাইয়া আক্তার জুই, তুমি বলো দেখি যে তাদের বাসা ভাড়া কত টাকা ছিল সাপ্তাহিক? সুমাইয়া আক্তার জুই, রেসপন্স করে না কেন? সোয়া বলো, তাদের সাপ্তাহিক বাসা ভাড়া কত টাকা ছিল? $8 $8। আর হচ্ছে জিমের সাপ্তাহিক ইনকাম কত টাকা ছিল? $20 $20। গুড। আচ্ছা,
তো এই 3টা পার্ট নিয়ে কারো কোনো সমস্যা আছে কি বলো? আশা করি কোনো সমস্যা নাই। ওকে, তো এখন আমরা মেইন গল্পে আসি। তো সে কান্না করছিল, তার কাছে টাকা নাই, কিন্তু জিমকে সে একটা সুন্দর ডিসেন্ট একটা গিফট সে দিতে চায়। তো এখন কি করা যায়? সে এখন একটা সিদ্ধান্ত নেয়। কি সিদ্ধান্ত দেখো? ডেলাস বিগ ডিসিশন। While looking at her beautiful hair in the mirror, ডেলা সাডেনলি গেটস অ্যান আইডিয়া। তার একটা মাথায় একটা বুদ্ধি চলে আসে। বেটা আমার মেলাড্ডু ফুটা, মাথায় তার বুদ্ধি চলে আসছে। She realizes that she can sell her hair to get enough money for Jim's Christmas present. সে একটা সময় সে জানালার কাছে সে দাঁড়ায় ছিল, এবং জানালার কাছে দাঁড়ায় থাকতে থাকতে সে তার রুমের মধ্যে একদম সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় এরকম একটা মিরর ছিল তার, বুঝছো? তো এখানে সে যায়, গিয়ে সে তার খোপাটা খোলে, এবং এখানে সুন্দর একটা ডেসক্রিপশন আছে। সে চুলটা যখন খুললো তখন মনে হলো ব্রাউন কালারের একটা ঝর্ণা তার মাথা থেকে কাঁধ বেয়ে তার হাঁটু পর্যন্ত গড়ায় পড়ল। এবং তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? দ্যাট অ্যাজ আই ডোন্ট হ্যাভ এনাফ অ্যামাউন্ট অফ মানি ফর বাইং এ ডিসেন্ট প্রেজেন্ট ফর মাই জিম, সো আই উইল কাট মাই হেয়ার, আই উইল কাট মাই হেয়ার অ্যান্ড আই উইল সেল মাই হেয়ার, অ্যান্ড এই টাকা দিয়ে আমি জিমের জন্য একটা ডিসেন্ট কোনো একটা গিফট কিনবো। শি পুটস অন হার ওল্ড ক্লক অ্যান্ড হ্যাট অ্যান্ড গোস টু ম্যাডাম স্যাফ্রনিস হেয়ার শপ। তো ওইখানে সে তার কোট পরে, তারপরে একটা হ্যাট পরে, পুরাতন জর্জরি একটা হ্যাট পরে সে, এবং সে ম্যাডাম স্যাফ্রনির দোকানে চলে যায়। ম্যাডাম স্যাফ্রনিকে ওইখানে একটা দোকান ছিল যেখানে চুল কেনা বেচা করা হয়, এবং চুলের তৈরি উইক টিক এগুলো হচ্ছে বিক্রি করা হয়। তো সে এই দোকানে যায়, এবং দোকানে গিয়ে সে ম্যাডাম স্যাফ্রনিকে সে বলে, আপনি কি আমার চুল কিনবেন? তখন ম্যাডাম স্যাফ্রনি কি করে, এক্সপিরিয়েন্সড হাতে সে তার চুলের মুঠিটা ধরে এবং ধরে বলে যে হ্যাঁ, আমি তোমাকে $20 দেবো, আই ক্যান গিভ ইউ $20। দেখো, শি আস্কস দ্য ওম্যান ইফ শি উইল বাই হার হেয়ার। সে ম্যাডাম স্যাফ্রনিকে বলল, আপনি কি আমার চুল কিনবেন? আফটার এক্সামিনিং ইট, ম্যাডাম স্যাফ্রনি অফার্স হার $20। তাকে কত টাকা দিতে চায়? $20 দিতে চায়। ডেলা accepts the money immediately because he is determined to buy something special for them. তো সে যখন শুনতে পাইলো তার চুলের জন্য $20 দেওয়া হবে, সে তো একদম পাগল হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, জলদি আমার চুল কাটেন, জলদি আমাকে টাকা দেন, আমি আমি আমার জিমের জন্য গিফট কিনতে যাব। বাইং জিমস গিফট। তো এখন চুল করা হয়ে গেছে, চুল বিক্রি করা হয়ে গেছে, টাকা পাওয়া হয়ে গেছে, এখন সে ছুটলো জিমের জন্য একটা গিফট কেনার জন্য। আফটার সেলিং হার হেয়ার, ডেলা গোজ ফ্রম শপ টু শপ লুকিং ফর দ্য পারফেক্ট গিফট। সে এই দোকান ওই দোকান ঘুরলো একটা পারফেক্ট গিফটের জন্য। অ্যাট লাস্ট শি ফাইন্ডস আ প্লাটিনাম ওয়াচ চেইন। ইট ইজ সিম্পল, এলিগেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল। এটা সিম্পল ছিল, ভদ্রসজ্জিত ছিল এবং ভ্যালুয়েবল ছিল, উইদাউট আননেসেসারি ডেকোরেশন। এটার মধ্যে খুব একটা হচ্ছে তামঝাম নাই, যে আননেসেসারি কোনো ডেকোরেশন এটার মধ্যে নাই, মানে এক কথায় বলা যায় ভদ্রসজ্জিত একটা গিফট। ডেলা thinks it's a perfect for Jim's gold watch and also suits Jim's simple personality. এবং এটা দেখার পর সে বুঝে যায় যে হ্যাঁ, জিমের যে গোল্ড ওয়াচ আছে এটাতে যদি আমি এই প্লাটিনাম এই চেনটা যদি ব্যবহার করি তাহলে এটা তার জন্য একটা পারফেক্ট গিফট হবে, এবং আমার জিম যেরকম সিম্পল, তার সিম্পল একটা পার্সোনালিটি সে ক্যারি করে, এটার মধ্যে তার পার্সোনালিটির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা আছে। এক মিনিট। ওকে, দ্য চেইন কস্ট $21। আচ্ছা দেখো, এখানে একটা হিসাব বুঝতে হবে। তাহলে চেনের দাম কত? $21। তার কাছে ছিল কত? $1.87। ঠিক আছে, তাহলে সব মিলায় তার কাছে কত টাকা ছিল? $21.87। এখন এটার দাম হচ্ছে হলো $21, তাহলে তার কাছে কত পয়সা থাকলো? 87 পয়সা থাকলো। এই হিসাবটা মনে রাখতে হবে। তাহলে দ্য চেইন কস্ট
$21. So she spends almost all the money she has. She returns home happily with the gift. এবং এরপরে সে হ্যাপি মুডে চিল করতে করতে সে বাসায় চলে আসে। দেন Della prepares for gym. When Della reaches home, she looks at her short hair and becomes worried about her presence. এখানে দেখো, এখন আমাদের জিম এবং ডেলা তারা দুইজনেই কিন্তু জানে যে তাদের ভালোবাসাটা শারীরিক নয়। তারা দেখতে যেমনই হয় হোক, তাদের জিমের সৌন্দর্য থাকুক বা না থাকুক, ডেলার সৌন্দর্য থাকুক বা না থাকুক, এতে ভালোবাসার কোনো কমতি হবে না। তারপরেও এখানে ডেলা ওরিড, যে সে এই গল্পের মধ্যে বলছে যে সে বলছে যে সে আমার চুলকে প্রচণ্ড ভালোবাসে, সে আমার চুল দেখতে খুব পছন্দ করতো। এখানে গল্পে বলা হবে যে এই চুলটা যেন একটা গার্মেন্টসের মতো, মানে সম্পূর্ণ শরীর কভার হয়ে যাইতো। তো সে যেহেতু আমার চুলটাকে প্রচণ্ড ভালোবাসে, তো এখন তো আমার চুলটা নাই। সে ওরিড যে জিম কি আমাকে আগের মতো ভালোবাসবে কিনা। She uses curling iron to make her new hair look attractive. এখন সে এখন একটা কার্লিং আয়রন নেয়, তার চুল যে ছোটো ছোটো করে কেটে আসছে, ওইটাকে সে আবার কার্লিং আয়রনে কোকড়া কোকড়া করলো, যাতে একটু যেন সুন্দর দেখতে লাগে আর কি। আফটার ওয়ার্কিং অন ইট, হার হেয়ার বিকামস এ ম্যাস অফ স্মল কার্লস, মেকিং হার লুক অলমোস্ট লাইক এ স্কুল বয়। এবং স্কুলের বালকের মতো সে তার চুলের ডিজাইন করে ফেললো আর কি। দেন ডেলা ওরিস দ্যাট জিম মে নট ফাইন্ড হার বিউটিফুল এনিমোর। সে ভয় পাচ্ছে, সে যে তার জন্য দেখো কতটা পরিমাণ ভালোবাসা, সে তার জন্য তার চুলটা পর্যন্ত স্যাক্রিফাইস করলো, তারপরেও সে ভাবছে যে জিম কি আমাকে ঠিক আগের মতো ভালোবাসবে কিনা, সে কি আমাকে আগের মতো সুন্দর ভাববে কিনা। হ্যাঁ, কত ইন্টেন্সিটি অফ লাভ এখানে লক্ষ্য করো। হাউএভার শি রিমাইন্ডস হারসেলফ দ্যাট শি সোল্ড হার হেয়ার বিকজ শি লাভস জিম। এরপর সে নিজেকে আবার মনে করায় যে আমি তো আমার ভালোবাসার জন্য আমার চুল বিক্রি করেছি, তো কাজেই ও অবশ্যই আমার ভালোবাসাকে মূল্য দেবে। শি প্রিপেয়ার্স কফি অ্যান্ড ডিনার অ্যান্ড ওয়েটস অ্যাংশিয়াসলি ফর হিম টু কাম হোম। এখানে সে জিমের জন্য তার ফেভারিট চপ রেডি করে। দেখো, তোমাদের মধ্যে যারা যারা ম্যারিড আসো, বিশেষত যারা মেয়ে আসো, মেয়েদের মধ্যে যারা ম্যারিড আসো, তাদের জন্য একটা সুন্দর একটা কথা বলি, একটা বুদ্ধি দেই তোমাদের জন্য, ফিরি বুদ্ধি। বলা হয়ে থাকে যে ভালোবাসার মানুষের হৃদয়ে প্রবেশের একটা শর্টকাট রাস্তা আছে, শর্টকাট রাস্তা হলো পেট। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে ম্যারিড আসো, যারা আনম্যারিড আসো, হ্যাঁ, যদি বয়ফ্রেন্ডকে খুশি করতেছে তাকে ভালো ভালো জিনিস খাওয়াবা, বিরিয়ানি টিরিয়ানি খাওয়াবা। হ্যাঁ, তো এখানে আমাদের ডেলা যে আছে এখানে বুদ্ধি খাটাইছে। সে ভাবছে যে আসার পরে যদি আমার জিম যদি আমাকে পছন্দ না করে, যদি আগের মতো যদি ভালো না বাসে, আমি একটা কাজ করি, এর জন্য মজার মজার জিনিস রান্না করি। সে তার জন্য চপ রান্না করে, কফি তৈরি করে, সুন্দর সুন্দর ডিনার আইটেম তৈরি করে। হ্যাঁ, এটা করে নিয়ে সে অপেক্ষা করে যে আসার সাথে সাথে আমি ওকে খাইতে দেবো, সুন্দর সুন্দর জিনিসপত্র খাইতে দেবো, তাহলে তার মুড ভালো হয়ে যাবে। ঠিক আছে, দেন তাহলে এটা হলো যে সে being worried, she prepared nice food, she prepares coffee, dinner, চপ, এগুলো সে রেডি করে এখানে বসে থাকে। দেন এরপরে দেখা যায় যে জিম অ্যারাইভস, জিম আসলো। At last Jim comes home. As soon as he sees Della, he stops and stares at her strangely. দেখো, যে অনেক সময় এরকম হয় যে তুমি কোনো একটা অকাম বদকাম করছো, কোনো একটা শয়তানি করছো, এখন তুমি এক্সপেক্ট করছো যে যদি তোমার বাবা অথবা মা এটা যদি জেনে যায় তাহলে কি করবে, তোমাকে পিটাবে, তোমাকে বকা দিবে, এটা কিন্তু তুমি এক্সপেক্ট করছো। ঠিক আছে, তুমি এটার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে আছো যে আজকে বাবা আমাকে পিটাবে, আজকে মা আমাকে বকা দিবে। কিন্তু দেখা যাচ্ছে তুমি শয়তানি করছো, কিন্তু তোমার বাবা মা তোমাকে কিছুই বললো না, অথবা একটা স্ট্রেঞ্জ, মানে তারা একটা মানে অন্যরকম একটা অ্যাপিয়ারেন্স তাদের মধ্যে তুমি দেখলা,
তাহলে তুমি অবাক হয়ে যাবে না? তো এখানে সেম জিনিসটা হয়, সে এক্সপেক্ট করছিল হয়তো বা জিম দুঃখ পাবে অথবা অবাক হয়ে যাবে অথবা তার উপর রাগ করবে, কিন্তু এখানে কোনো কিছুই হলো না। সে স্ট্রেঞ্জলি ডেলার দিকে তাকায় থাকে। হিজ ফেস শোস অ্যান এক্সপ্রেশন দ্যাট ডেলা ক্যানট আন্ডারস্ট্যান্ড। তার চেহারায় এমন একটা এক্সপ্রেশন চলে আসলো যেটা সে বুঝতে পারছে না। সে কি রেগে আছে, সে কি অসন্তুষ্ট হয়েছে, সে কি অবাক হয়ে গেছে, কি হয়েছে এটা সে বুঝতে পারছিল না। হি ইজ নাইদার অ্যাংরি নর ওপেনলি সারপ্রাইজড। সে রাগও নয়, আবার সে সারপ্রাইজডও নয়। হি সিম্পলি লুকস অ্যাট হার ইন শক। সে শকড হয়ে ডেলার দিকে সে তাকায় থাকে। ডেলা বিকামস ফ্রাইটেন্ড and quickly explains what she has done and why he has done all these things. সে তাকে মানে সে ভয় পেয়ে যায় এবং তাকে সে এক্সপ্লেন করতে শুরু করে যে আমি এই জিনিসটা কেন করেছি, কি করেছি এবং কেন করেছি। she tells Jim that she cut and sold her hair to buy his Christmas present. সে ক্রিসমাস প্রেজেন্ট কেনার জন্য সে তার টাকাটা চুলটা বিক্রি করে ফেলেছে। she assures him that her hair will grow again and asks him not to be upset. এবং সে তাকে বলে যে তুমি দুঃখ পেও না, হ্যাঁ আমার চুল খুব জলদি বড় হয়। এটা সে বলে কিন্তু গল্পের মধ্যে সে বলে যে আমার চুল খুব জলদি বড় হয়, তুমি দুঃখ পেও না, আসো আমরা এখন আমাদের গিফটগুলোকে এনজয় করি। হ্যাঁ, তারপর দেখো জিমস গিফট। তাহলে এখন তো ডেলার তো চুল নাই। আচ্ছা, এখানে একটা জিনিস দাঁড়াও তো, একটা জিনিস এই সামারিতে দেওয়া নাই, সেটা হচ্ছে এখানে জিম তার জন্য কিন্তু একটা নিয়ে আসছিল। এটা তো আমরা পরে করব। দেখো, জিম দেন গিভস ডেলা এ প্যাকেজ। সে তার হাতে একটা প্যাকেট দেয়। ইনসাইড দ্য প্যাকেজ ইজ সামথিং ডেলা হ্যাজ ওয়ান্টেড ফর এ লং টাইম, এ বিউটিফুল সেট অফ টর্টোইস শেল কমস উইথ জুয়েলড এজেস। তো সে তাকে একটা প্যাকেট দেয় অ্যান্ড ইনসাইড দ্যাট প্যাকেজ দেয়ার ইজ এ কম মানে হচ্ছে চিরুনি, এবং সেটার ধার দিয়ে সুন্দর সুন্দর জুয়েল, সুন্দর সুন্দর মণিমুক্তা ওইখানে খচিত ছিল। ওইখানে সুন্দর সুন্দর মণিমুক্তা ওইখানে খচিত ছিল। এটা সে অনেক দিন যাবৎ চিন্তা করছে যে টর্টয়েস শেলের একটা চিরুনি সে কিনবে। সে বারবার ওই যে দোকানটাতে ছিল এটা, সে বারবার ওইটাতে যেত এবং ওইটার দিকে সে তাকায় থাকতো। কিন্তু তাদের তো ফিনান্সিয়াল সেই কন্ডিশন নাই, তাদের তো ফিনান্সিয়াল সেই স্টেবিলিটি নাই যে আমাদের জিম তার জন্য একটা এত সুন্দর টর্টয়েস শেল কম কিনে দিতে তো পারবে না। ডেলা হ্যাড often admired these comps in a shop window but had never expected to own them because they were expensive. সে ওই যে বললাম যে দোকানের সাইড দিয়ে সে অনেকবার দেখেছে কিন্তু সেটা কেনার সাহস করতে পারেনি, এত দামি ছিল। নাও দ্য কমস বিলং টু হার বাট দে ইজ এ প্রবলেম। একটা সমস্যা আছে। কি সমস্যা? হার বিউটিফুল হেয়ার ইজ গান। সে তার চুল তো বিক্রি করে ফেলেছে, এখন এই কমটা সে কি কাজে লাগাবে? She becomes emotional and cries, but she still appreciates Jim's loving gift. She tells him that her hair grows very fast. সে তাকে সান্ত্বনা দেয়, বলছে তুমি দুঃখ পেও না, প্লিজ তুমি দুঃখ পেও না, আমার চুল খুব জলদি বাড়ে, তো তুমি দুঃখ পেও না। এরপরে কি হয়? ডেলাস গিফট। ডেলা তার গিফট দেখায়। ডেলা দেন গিভস জিম দ্য প্লাটিনাম ওয়াচ চেইন she bought for him. Sorry. She is excited and asks him to give her his gold watch so that she can see how beautiful the chain looks on it. সে বলে যে তুমি তোমার ঘড়িটা দাও তো, তুমি আমি দেখি এটা ওই ঘড়িতে কেমন মানায়, তোমার হাতে কেমন মানায়। বাট জিম ডাজন্ট গিভ হার দ্য ওয়াচ। সে ঘড়িটা দিতে পারে না। কেন দিতে পারে না? সে ঘড়িটা বিক্রি করে ফেলেছে। তার ওই টর্টয়েস শেল কম কেনার জন্য সে তার গোল্ডেন ওয়াচটা বিক্রি করে দিয়েছে। ইনস্টিড হি টেলস হার দ্যাট হি হ্যাজ সোল্ড দ্য ওয়াচ টু বাই হার দ্য বিউটিফুল কমস। তোমার জন্য এই সুন্দর চিরুনিটা যেটা তুমি অনেক দিন যাবৎ কিনতে চাইছিলে, তোমাকে এটা গিফট করার জন্য আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি। Therefore, Della's chain cannot be used with the watch, just as Jim's combs cannot immediately be used with Della's hair. তাহলে ডেলার চেন ওয়াচে ইউজ করা সম্ভব নয় এবং এই মুহূর্তে
জিমের যেই কম, জিমের যে চিরুনি, এটাও বর্তমানে ব্যবহার করা সম্ভব নয়। দেন লাস্ট ওয়ান, দ্য গ্রেট স্যাক্রিফাইস। Both Jim and Della have sacrificed their greatest treasures for each other. Della sacrificed her beautiful hair, while Jim sacrificed his precious family watch. এখানে দুইজনই তাদের নিজেদের যেই পার্সোনাল গুরুত্বপূর্ণ যে সম্পদগুলো আছে এগুলা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। জিমের ঘড়ি ছিল ওইটাও হারিয়ে গেছে, আবার ডেলার যেই সুন্দর যে চুল ছিল এটাও কিন্তু হারিয়ে গেছে। Their Christmas presents have become practically useless because the possessions they were meant are now gone. এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে, এটা কিন্তু এখন ভ্যালুলেস হয়ে গেছে। একটা বোকামি মনে হচ্ছে যে তাদের গিফট কোনো কাজে লাগলো না, যে কাজের জন্য দুইটা গিফট কেনা হয়েছে সেই জিনিসগুলাই এখন আর নাই। হাউএভার দ্য গিফটস আর নট ট্রুলি মিনিংলেস, কিন্তু আসলে কিন্তু এটা মিনিংলেস নয়। দে রিপ্রেজেন্ট ডিপ লাভ, এবং এটার দ্বারা আমরা কি বুঝতে পারি, তাদের একে অন্যের প্রতি কি বিশাল পরিমাণ ভালোবাসা, কি গভীর ভালোবাসা। দ্য ডিপ লাভ, জেনারসিটি, একে অন্যের প্রতি যে ভালোবাসা, আদর, জেনারসিটি, আবেগ, অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস অফ দ্য কাপল। এবং একে অন্যের ভালোবাসা কিন্তু এটাই, আসলেই এটাই কিন্তু ভালোবাসা। তুমি তোমার ভালোবাসার মানুষটার জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করতে পারবে, এটাই কিন্তু তোমার ভালোবাসার একটা মানদণ্ড। তো এখানে এই কারণে তাদেরকে মেজাই হিসাবে তুলনা করা হয়েছে। যেরকম মেজাইরা কি করেছিল, জেসাস ক্রাইস্টের জন্য ভ্যালুয়েবল গিফট নিয়ে গিয়েছিল, এবং গিফট শুধু কিন্তু গিফটই কিন্তু গিফটের মর্যাদাকে বোঝায় না, এই গিফটের সাথে তোমার কি কি আবেগ জড়িয়ে আছে। এই যে এখানে যে সে একটা চেন কিনেছে, ঠিক আছে, অথবা সে একটা চিরুনি কিনেছে, এটা কিন্তু খুব একটা আহামরি কোনো জিনিস নয়, কিন্তু এই দুইটা জিনিস কেনার পেছনে তাদের যে স্যাক্রিফাইস অথবা তাদের যে আবেগ যেটা জড়িয়ে আছে, এটা কিন্তু এই গিফটকে আরো স্পেশাল বানায়। ঠিক আছে, দেন দ্য মিনিং অফ মেজাই। দ্য স্টোরি এন্ডস উইথ এ রেফারেন্স টু দ্য মেজাই, দ্য ওয়াইজ ম্যান হু ব্রট গিফট টু দ্য বেবি জেসাস। From a practical point of view, Jim and Della may seem foolish because they sacrificed valuable possession for gifts that they cannot immediately use. হ্যাঁ, এখানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তাদেরকে হয়তো বা ফুলিশ, তাদেরকে বোকা মনে হতে পারে, কিন্তু এখানে কিন্তু আমরা কি দেখতে পাই, এখানে যে ভালোবাসার যে আবেগ, একে অন্যের প্রতি যে অনুভূতি, এটার দ্বারা আমরা বুঝতে পারি যে না, তারা ছিল মেজাই। বাট ও হেনরি says that they are actually the wisest gift givers. এবং বলা হয় যে পৃথিবীতে যত মানুষের গিফট আদান প্রদান হয় তার মধ্যে সবচেয়ে জ্ঞানী হচ্ছে জিম এবং ডেলা, তাদেরকে মেজাইয়ের সাথে তুলনা করা হয়। দে আর ওয়াইজ বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ট্রু ভ্যালু অফ গিফট কামস ফ্রম লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, নট ফ্রম ইস প্রাইস। এবং গিফটের মর্যাদা কিন্তু, ট্রু ভ্যালু কিন্তু তোমার টাকাতে হয় না, ওই গিফটের সাথে তোমার যে ভালোবাসা এবং তোমার যে স্যাক্রিফাইস জড়িত আছে, এটাই তোমার এই গিফটকে আরও বেশি স্পেশাল করে তোলে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের গিফট অফ মেজাইয়ের স্টেপ বাই স্টেপ সামারি। তো আশা করছি এই গল্পটা মোটামুটি ওভারঅল একটা ধারণা আমাদের চলে এসেছে। ঠিক আছে, আমার তো মনে হয় যে এই সামারিটা আমি তোমাদেরকে আজকে পড়ালাম, এটা যদি তোমরা 100% বুঝে গিয়ে থাকো, এটা থেকেই প্রশ্নের উত্তর করা সম্ভব, যারা সুন্দরভাবে বুঝতে পেরেছো। কিন্তু তারপরেও সামনের দিন আমরা এটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন এবং হ্যাঁ, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমরা পড়ার চেষ্টা করবো, এবং এই গল্পের থিমটা আমরা সামনের দিন করবো। ওকে, সো তোমাদের কারো কি কোনো প্রশ্ন আছে? ডু এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দিস স্টোরি? এনিওয়ান? ওকে, সো আশা করছি যে আমাদের আর কারো কোনো সমস্যা নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তোমাদের সাথে পেইড ব্যাচের যারা আছো তোমাদের সাথে সোমবারে দেখা হচ্ছে, এবং ফ্রি ক্লাসের যারা আছো তোমাদেরকে আমি এরপরে নোটিফাই করে দেবো যে কোন দিন ক্লাস নেবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।